ওয়েলকাম টু ক্রেডিট কার্ড ফ্যাক্ট ইউটিউব চ্যানেল। আমাদের লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম যা আমরা নেক্সট ভিডিওটা করব আমাদের ক্রেডিট কার্ডের ফিজ এন্ড চার্জ নিয়ে। সো আজকে আমরা ক্রেডিট কার্ডের ফিজ এন্ড চার্জ নিয়ে কথা বলবো। অলমোস্ট বাংলাদেশে প্রায় 35 ব্যাংক এবং একটা ফিনান্স কোম্পানি আছে। সবগুলা ব্যাংক এবং এই ফাইন্যান্স কোম্পানিকে অ্যানালাইসিস করে আজকে আমরা ফিজ এন্ড চার্জটা সাজিয়েছি। তো ওভারঅল এর মধ্যে আপনি যতগুলো ব্যাংক বাংলাদেশে ক্রেডিট কার্ড ইস্যু করছে সবগুলো ব্যাংকের ফিজ এন্ড চার্জ যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সব ধরনের ফিজ এন্ড চার্জ সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। তো চলো শুরু করা যাক। বাংলাদেশে যে ক্রেডিট কার্ডগুলো ইস্যু করা হয় সব ব্যাংক মিলিয়ে টোটাল প্রায় 31 রকমের ফিজ এন্ড চার্জ আছে। 31 টাইপস আপনার চার্জ করে ব্যাংক। সো যেটা হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না। তো চলুন আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে বলে রাখছি যে হয়তো আমরা অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করছি বা অনেকে করছি না, কিন্তু আমরা হয়তো এখন করছি না বা ভবিষ্যতে কার্ড নিতেও পারি। তো এই ফিজ এন্ড চার্জ সম্পর্কে অবশ্যই প্রত্যেকের একটা সঠিক ধারণা থাকা উচিত বা জানা উচিত। সো ভিডিওটা একটু সামান্য দীর্ঘ হতে পারে, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে হয়তো আপনার যে কোনো আর্থিক ক্ষতি থেকে আপনাকে যদি আপনি রক্ষা পেতে চান অবশ্যই ভিডিওটা আপনাকে ভালোভাবে দেখা উচিত, কারণ তাহলে সব ধরনের ফিজ এন্ড চার্জ সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ক্রেডিট কার্ড ফ্যাক্ট এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড রিলেটেড যত ধরনের ইনফরমেশন আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন, বা আপনি যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান বা জানতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করবো ওটার উপর একটা ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে বা ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। তো আর কথা না বলে চলুন আমরা ভিডিওটা শুরু করি আজকে। প্রথম হচ্ছে ফিজ এন্ড চার্জকে যদি আমি 3 ভাগে ভাগ করি, প্রথম হচ্ছে কমন চার্জ। কমন চার্জটা হচ্ছে আমরা সবাই জানি যেটা হচ্ছে যেটা আমরা যখন কার্ড নিচ্ছি যিনি আমাদের সোর্স বা আমরা নর্মালি অন্য কারো কাছ থেকে যখন শুনি বা জানি যে চার্জগুলো সম্পর্কে সচরাচর সেটাকে আমি কমন চার্জের মধ্যে রাখছি। আর কিছু আছে গভর্নমেন্ট ফিজ, গভর্নমেন্টের চার্জ। আর রেস্ট অফ দা হচ্ছে যেটা আমরা হিডেন চার্জ বলে থাকি, যেটা হয়তো আমাদের ব্যাংকের ওয়েবসাইটে আছে বা আমরা যখন ক্রেডিট কার্ড নিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে দেওয়া থাকছে, বা আমরা ওইভাবে খেয়াল করছি না বিষয়টা, বা আমরা ওয়েবসাইট ঘাটছি না, বা যিনি আমাদেরকে কার্ডটা সেল করছে যে সোর্স হয়তো আমরা সেই সোর্সের কাছ থেকে আমরা ডিটেলস তথ্য নিচ্ছি না বা উনি আমাদেরকে ওইভাবে শেয়ার করছে না। তো এটাকে যে আপনি যে চার্জটা সম্পর্কে না জানবেন, আপনার যখন স্টেটমেন্টে সেই চার্জটা হবে সেটাকেই কিন্তু আপনি হিডেন চার্জ বলবেন। তো আজকে সবগুলা বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো কমন চার্জের মধ্যে কি কি আছে বা গভর্নমেন্ট ফিস কি কি আছে বা আদার্স বা হিডেন চার্জ কি কি আছে আমরা সবগুলাই দেখবো। কমন চার্জ হয় ক্রেডিট কার্ডে টোটাল 10 রকমের কমন চার্জ, যেটা সাধারণত আমরা সবাই জানি, সেইগুলোকে আমি কমন চার্জের মধ্যে রেখেছি। প্রথম হচ্ছে আমরা অ্যানুয়াল ফি, বেসিক কার্ড অ্যানুয়াল ফি, মানে আপনি যখন একটা নতুন কার্ড নেবেন সেই কার্ডের যে একটা বার্ষিক অ্যানুয়াল ফি হবে সেটাকে এই প্রথমে আমি রেখেছি, সেটা অবশ্যই সবাই জানেন। এখন অনেক ব্যাংক আপনার যদি কোনো ক্যাম্পেইন পিরিয়ড থাকে সেক্ষেত্রে ওদের বলা থাকে যে ফার্স্ট ইয়ার অ্যানুয়াল ফি হলো চার্জ ফ্রি বা সেকেন্ড ইয়ার ফ্রি, কিন্তু অ্যাকচুয়ালি যদি কোনো ক্যাম্পেইন না থাকে সেক্ষেত্রে যখন নতুন কোনো কার্ড ইস্যু হয় তখন অবশ্যই সাথে সাথে কিন্তু আপনাকে অ্যানুয়াল ফিটা দিতে হবে। আর সেকেন্ড হচ্ছে প্রতি বছর যখন আপনার কার্ডের 1 বছর পূর্ণ হয় প্রতি বছর কার্ডটা কিন্তু রিনিউ হয়। হ্যাঁ, তো প্রতি বছর কিন্তু আপনাকে এই কার্ডের একটা চার্জ দিতে হয়। বাট আপনি যদি সেকেন্ড ইয়ার থেকে হয়তো এক এক ব্যাংকের এক এক প্রসেস আছে, কোনো ব্যাংক হয়তো ট্রানজেকশন দিয়ে 15 বা 18টা ট্রানজেকশন দিয়ে আপনার অ্যানুয়াল ফি ওয়েভ করে দিচ্ছে, আবার কোনো ব্যাংক হয়তো আপনাকে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে ওয়েভার করে দিচ্ছে। এক এক ব্যাংকের এক এক প্রসেস ব্যাংক ওয়াইজ, আর এটা কার্ড ওয়াইজ অ্যানুয়াল ফিটা ভ্যারি করে। গোল্ড কার্ড, ক্লাসিক কার্ড, প্লাটিনাম কার্ড, সিগনেচার কার্ড, এক এক কার্ডে কার্ড ওয়াইজ এবং ব্যাংক ওয়াইজ অ্যানুয়াল ফিটাও ডিফারেন্ট হয়। তো অবশ্যই যখন কার্ড নেবেন নেওয়ার আগে অবশ্যই আপনি যে কার্ডটা নিচ্ছেন সেই কার্ডে অ্যানুয়াল চার্জ কত বা আপনার নেক্সট ইয়ার থেকে অ্যানুয়াল ফি ওয়েভারের প্রসেসটা কি ডিটেলসটা জেনে নেবেন, সোর্সের কাছ থেকে জানবেন। প্রয়োজনে যে ব্যাংকে কার্ড নিয়েছেন ওই ব্যাংকে কল সেন্টারে কল করে ডিটেলসটা জেনে নেবেন। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি কার্ডের অ্যানুয়াল ফি। নরমালি হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের বেসিক কার্ডের সাথে মানে প্রথম কার্ডটার সাথে একটা সাপ্লিমেন্টারি কার্ড আপনি ফ্রি পাবেন, একটা সাপ্লিমেন্টারি, বাট এটা কার্ড ওয়াইজ ভ্যারি করে। যেমন সিগনেচার কার্ডে 2টা থাকতে পারে, আদার্স কার্ডে তার বেশিও থাকতে পারে, প্লাটিনাম কার্ডে থাকতে পারে, বাট নরমালি ফার্স্টটা ফ্রি থাকে প্রথমটা, সাপ্লিমেন্টারি প্রথমটা।
সো এরপরে যদি কোনো সাপ্লি কার্ড নেন, সেটা নর্মালি অ্যানুয়াল ফি হয় বেসিক কার্ডের 50%। আবার ব্যাংক ওয়াইজ সেটা ভ্যারি করতে পারে, সেটা কম বেশি হতে পারে, কোনো ব্যাংক হয়তো ফিক্স করে দিতে পারে। তো অবশ্যই কার্ড নেওয়ার আগে এই বিষয়টা জানবেন যে আপনার যে যদি আপনি সাপ্লিমেন্টারি কার্ড নেন সেটা চার্জ হবে কিনা, এবং মানে কয়টা সাপ্লি নিলে সেটা থেকে চার্জ হবে, এবং সাপ্লিমেন্টারি কার্ডে অ্যানুয়াল ফি কত চার্জ হবে, ডিটেলসটা অবশ্যই জানবেন। বা সাপ্লিমেন্টারি কার্ডের অ্যানুয়াল ফি ওয়েবারে কোনো প্রসেস আছে কিনা সেটাও জানবেন। আমাদের 3 নম্বরে যে চার্জটা আছে সেটা হচ্ছে ট্রানজাকশন অ্যালার্ট ফি। এই চার্জটা সম্পর্কে হয়তো আমরা সবাই পরিচিত। সেটা হচ্ছে আপনি যখন কার্ড দিয়ে কোনো ট্রানজাকশন করছেন, ব্যাংক থেকে আপনাকে সাথে সাথে যে একটা এসএমএস অ্যালার্ট দেওয়া হয়, সেটার জন্য কিন্তু ব্যাংক একটা চার্জ কাটে। সেটা ইয়ারলি চার্জ, বছরে একবারই। কোনো ব্যাংক 150 টাকা, কোনো ব্যাংক আপনার 200 টাকা, কোনো ব্যাংক ভ্যাট সহ 230 টাকা, বা আপনার ভ্যাট সহ 115 টাকা। তো এরকম অ্যামাউন্ট চার্জ করে প্রত্যেকটা ব্যাংকেরই। এখন এসএমএস অ্যালার্ট ফি আছে। আবার অনেক ব্যাংক আবার এই চার্জটা নিচ্ছে না আপাতত। যে নিউ ব্যাংকগুলো আছে কাস্টমারদের সুবিধা দেওয়ার জন্য অনেক ব্যাংক এই এসএমএস অ্যালার্ট ফি হয়তো নিচ্ছে না, বাট এটা ম্যাক্সিমাম ব্যাংকে এসএমএস অ্যালার্ট ফিটা এখন চার্জ করছে ক্রেডিট কার্ডে বছরে একবার। ফোর্থ হচ্ছে আপনার ইন্টারেস্ট চার্জ। এটা সম্পর্কে আমরা সবাই জানি যে ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট চার্জ হয়। সো এটা অবশ্যই ইন্টারেস্ট আসলে অনেক জটিল একটা বিষয় যে ক্রেডিট কার্ডে কিভাবে ইন্টারেস্ট চার্জ হয়। বাট তারপর আমি একটু ক্লিয়ার ধারণা দিয়ে রাখি আপনাদেরকে, যে আপনি টোটাল যে আউটস্ট্যান্ডিংটা থাকবে, আপনার টোটাল আউটস্ট্যান্ডিং যেটা আপনি বিলে পাবেন, সেটা যদি আপনি ডিউ ডেটের মধ্যে ফুল পেমেন্ট না করেন, শুধুমাত্র মিনিমাম ডিউটাই পেমেন্ট করেন, তাহলে প্রত্যেকটা ব্যাংকের যে রুলস অনুযায়ী যে কোন ব্যাংক কত ইন্টারেস্ট চার্জ করে, যেমন হচ্ছে মিনিমাম হচ্ছে 18% থেকে ম্যাক্সিমাম 36% ইয়ারলি পর্যন্ত ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের জন্য ইন্টারেস্ট চার্জ করে থাকে। তো আপনি যে ব্যাংকের কার্ড ইউজ করছেন, অবশ্যই আপনি কল সেন্টার বা যে কোনো সোর্স বা ব্রাঞ্চ থেকে জেনে নেবেন যে আপনি যে কার্ড ইউজ করছেন এই কার্ডে ইন্টারেস্ট রেট কত দিচ্ছেন, এবং আপনার যে ইন্টারেস্টটা চার্জ হচ্ছে সেটা হচ্ছে আপনার যে আউটস্ট্যান্ডিং, যেটা আপনি ব্যবহার করবেন, স্টেটমেন্টে বিল পাবেন, বাট ফুল পেমেন্ট না করবেন, বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপর ইন্টারেস্ট হবে। এখন কোনো ব্যাংক করে ট্রানজাকশন রেট থেকে, মানে যেদিন আপনি ট্রানজাকশনটা করেছেন ওদিন থেকে ইন্টারেস্ট চার্জ করে, আবার অনেক ব্যাংক করে আপনার ডিউ ডেট ক্রস করার পর থেকে। ঠিক আছে? তো আপনাকে ইন্টারেস্টটা অবশ্যই, যদি আপনি কার্ডে কোনো ডিউ থাকে সেটার জন্য ইন্টারেস্ট চার্জ করবে ব্যাংক। 5 নম্বরে হচ্ছে আমাদের লেট পেমেন্ট চার্জ। লেট পেমেন্ট হচ্ছে আপনি স্টেটমেন্টে যে বিলটা পাবেন সেটা যদি ডিউ টাইমে যদি মিনিমামটা পেমেন্ট না করেন, আপনি যখন বিল পাবেন সেখানে দুইটা, যখন বিলের এসএমএস ব্যাংক আপনাকে দেয় বা আপনি যখন পাচ্ছেন বা যখন পাঠাবে, দুইটা থাকবে। প্রথম হচ্ছে একটা হচ্ছে ফুল অ্যামাউন্ট, মানে আপনি যেই টাকা খরচ করেছেন, সাপোজ আপনি 50,000 টাকা খরচ করেছেন, আপনাকে 50,000 টাকা বিল পাঠাবে যে ফুল ডিউ 50,000, এবং মিনিমাম ডিউ ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে হয় টোটাল আউটস্ট্যান্ডিং এর 5%। তাহলে যদি 50,000 টাকা আপনার টোটাল আউটস্ট্যান্ডিং হয়, তাহলে আপনার মিনিমাম ডিউ হচ্ছে আপনার 5%। যদি আমি 5% দিয়ে ট্রান্সফার করি তাহলে হচ্ছে 2,500 টাকা। তো মানে 2,500 টাকা হবে আপনার মিনিমাম ডিউ। সো প্রত্যেকটা সময় বিলে আপনি দুটা জিনিস পাবেন, একটা ফুল ডিউ, একটা মিনিমাম ডিউ। যদি আপনি ফুল ডিউ ক্লিয়ার করে দেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টও হবে না, লেট পেমেন্ট কোনো কিছু হবে না। বাট আপনি যদি শুধুমাত্র মিনিমাম পেমেন্টটা করেন তাহলে আপনার লেট পেমেন্ট হবে না, শুধু ইন্টারেস্ট হবে। আর যদি আপনি কোনো রকম পেমেন্টই না করেন তাহলে আপনার লেট পেমেন্ট, ইন্টারেস্ট এবং আনুষঙ্গিক আরো অনেক ধরনের চার্জ হতে পারে। তো লেট পেমেন্ট হচ্ছে আপনি যদি ডিউ ডেটের মধ্যে মিনিমাম পেমেন্ট আপনাকে আবার না করে, অথবা আপনি কোনো পেমেন্ট না করেন, তাহলে আপনাকে লেট পেমেন্ট চার্জ করবে, এটা ব্যাংক ওয়াইজ, এবং প্রত্যেকটা ব্যাংকে এটা কার্ড ওয়াইজ এই চার্জটা ভ্যারি করে। যেমন আপনার ক্লাসিক কার্ডে সাপোজ 300 টাকা, গোল্ড কার্ডে 400 টাকা, প্লাটিনামে 500 টাকা, সিগনেচারে 700 বা 800 টাকা। এটা প্রত্যেকটা ব্যাংকের আপনার কার্ড ওয়াইজ এটা ভ্যারি করে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওভার লিমিট চার্জ। এই চার্জটার সম্পর্কে বা এই চার্জটার সাথে আমরা সবাই পরিচিত। নর্মালি হচ্ছে আপনার আপনার কার্ডে যে লিমিটটা থাকে, টোটাল লিমিটটা যদি কোনো কারণে যদি এক্সিড করে, মানে আপনার ইন্টারেস্ট বা আদার্স কোনো চার্জ পড়ে, আপনার লিমিটটা যদি ক্রস করে যায় তাহলে ওভার লিমিট চার্জ পড়ে। ওভার লিমিট চার্জটা আপনার ব্যাংক ওয়াইজ এবং কার্ড ওয়াইজ কিন্তু এই চার্জটা ভ্যারি করে। যে আপনি যে ব্যাংকের কার্ড ইউজ করছেন ওই প্রত্যেকটা ব্যাংক ওয়াইজ আপনি জেনে নেবেন যে আপনি যে কার্ডটা ইউজ করেন, এই কার্ডে যদি আপনি ওভার লিমিট চার্জ পড়ে তাহলে কত হবে সেটা অবশ্যই আপনি জেনে নেবেন। 7 নম্বরে হচ্ছে যে চার্জটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে কার্ড এবং পিন রিপ্লেসমেন্ট ফি। আপনি যদি আপনাকে ব্যাংক থেকে প্রথম যে কার্ড এবং পিনটা দেওয়া হয়, এরপরে আপনি যদি কোনো কারণে, মানে আপনার এক্সপায়ার্ড হওয়ার আগে, প্রত্যেকটা কার্ডের মেয়াদ থাকে। যেমন আপনাকে যে কার্ডটা দেওয়া হয় ব্যাংক থেকে,
সাপোজ এই কার্ডটা আপনি 3 বছর বা 5 বছর পর্যন্ত মেয়াদ থাকে, এর মধ্যে যদি আপনি 5 বছর পর হয়তো ব্যাংক যখন কার্ডটা আপনার এক্সপায়ার্ড হবে আপনাকে ফ্রি অফ কস্টে নতুন কার্ড ইস্যু করবে। বাট আপনি এর 5 বছরের মধ্যে যদি কখনো আপনার কার্ডটা হারিয়ে যায় বা আপনার ড্যামেজ হয় বা আপনি পিন ভুলে যান, তখন আপনি যদি এটা রিপ্লেস করতে চান সেটার জন্য আপনাকে অবশ্যই রিপ্লেসমেন্ট চার্জ দিতে হবে। এবং সেটা কার্ড ওয়াইজ ভ্যারি করবে, ব্যাংক ওয়াইজও ভ্যারি করে, যে এক এক কার্ডে, ক্লাসিক কার্ডে একরকম, সিলভার, গোল্ড বা প্লাটিনাম বা সিগনেচার, এক একটা কার্ড ওয়াইজ আপনাকে আপনার এই অ্যামাউন্টটা ভ্যারি করতে পারে। এবং ব্যাংক ওয়াইজ এক একটা ব্যাংক এক এক রকম করে চার্জ করে। সো অবশ্যই আপনার কার্ড যদি হারিয়ে যায় বা আপনার ড্যামেজ হয়, সেক্ষেত্রে অবশ্যই কল সেন্টার বা কোথায় কথা বলে ডিটেলসটা জেনে নেবেন যে আপনি যে কার্ডটা ইউজ করবেন এই কার্ডে কত চার্জ দিতে হবে। বিষয়টা যদি ভালোভাবে জেনে নেন তাহলে আপনার এটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আপনি পাবেন। 8 নম্বর হচ্ছে কার্ড চেকবুক। আপনি যখন প্রথম কার্ড নিচ্ছেন তখন হয়তো প্রথম ব্যাংক আপনাকে আপনার ক্রেডিট কার্ডের সাথে আপনার একটা চেকবুক ফ্রি দিচ্ছে বা অনেকদিন হয়তো চার্জও করে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন আপনার চেকবুকটা শেষ হয়ে যাওয়ার পর আপনি যখন নতুন চেকবুকের জন্য ইস্যু করবেন, আপনার যদি চেকবুক যদি লস্ট হয়ে যায় বা ড্যামেজ হয় বা আপনার ইউজ করা শেষ হয়ে যায়, তখন আপনি নতুন চেকবুকের জন্য আপনি ব্যাংকে রিকোয়েস্ট করতে পারবেন। তবে সেটার জন্য ব্যাংক আপনাকে যেমন হচ্ছে 10 পেজ, 15 পেজ বা 25 পেজ এরকম পেজ অনুযায়ী ক্রেডিট কার্ডে আপনার চেকবুক ইস্যু করবে এবং সেটা পেজ ওয়াইজ আপনার চার্জ করবে। যেমন আপনার 10 পেজের ক্রেডিট কার্ড নিলে, চেকবুক নিলে সেটার জন্য হয়তো চার্জ হবে 150 টাকা বা 180 টাকা বা 200 টাকা, এরকম। এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, এক এক ব্যাংকের চার্জটা এক এক রকম। 9 নম্বর হচ্ছে কার্ড চেক প্রসেসিং ফি। আপনি যখন ক্রেডিট কার্ড থেকে আপনি কোনো টাকা উত্তোলন করবেন আপনার চেকের মাধ্যমে, তখন কার্ড চেক, এটা হচ্ছে অ্যাকাউন্ট পে চেক, আপনি যখন চেক ইস্যু করে টাকা উত্তোলন করবেন আপনার সেটার জন্য একটা চেক প্রসেসিং ফি আপনাকে ব্যাংকে দিতে হবে। সেটা হচ্ছে আপনি যে টাকাটা উত্তোলন করবেন, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট যে টাকাটা উত্তোলন করবেন তার উপরে কোনো ব্যাংক আপনার 0.5, 0.90, 1%, 2%, 2.5%, এক এক ব্যাংক এক এক রকম চার্জ করে। সো অবশ্যই কার্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি, কারণ হচ্ছে এটা আপনার যেহেতু কস্ট মিনিমাইজ করে, আপনি ক্রেডিট কার্ড নিয়ে যখন আপনি ক্যাশ উইথড্র করবেন, আপনি অবশ্যই কার্ড নেওয়ার আগে বিষয়টা জেনে নেবেন যে আপনি যে ব্যাংকে কার্ড নিতে চাচ্ছেন বা ইউজ করছেন সেই ব্যাংকের চেক প্রসেসিং ফি কত, মানে আপনি চেক দিয়ে টাকা তুললে আপনাকে কত প্রসেসিং ফি দিতে হবে। এটা প্রত্যেকটা ব্যাংকেরই চার্জটা আছে। 10 নম্বরে হচ্ছে আপনার কার্ড ক্যাশ অ্যাডভান্স ফি। আপনি যখন ক্রেডিট কার্ড থেকে কিন্তু আপনি টাকা 3 ভাবে তুলতে পারবেন। হ্যাঁ, আমি বলে রাখছি 3 ভাবে। প্রথমে হচ্ছে আপনি চেকের মাধ্যমে, সেকেন্ড হচ্ছে আপনি ই কমার্স বা পজ যেটাই বলি না কেন, মানে অনলাইন পারচেজ, অথবা আপনি পজে সোয়াইপ করে যদি যে কোনো কিছু পারচেজ করেন সেভাবে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। আবার থার্ড হচ্ছে আপনার ক্যাশ উত্তোলন, মানে আপনি চাইলে এটিএম বুথ বা ব্যাংকের ব্রাঞ্চ পজ আছে বা যে কোনো মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফার করে, হ্যাঁ, লাইক এস বিকাশ বা আপনার নেক্সাস পে, রকেট, এসব মাধ্যমে পেমেন্ট করে আপনি ক্যাশ নিতে পারেন। তবে আপনার ক্যাশ অ্যাডভান্স ফির জন্য অবশ্যই এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, এক এক ব্যাংক এক এক রকম। তবে হচ্ছে আপনি যখনই এটিএম থেকে টাকা তুলবেন সাথে সাথে আপনার একটা চার্জ কাটবে ইনস্ট্যান্ট, এটাকে বলে ক্যাশ অ্যাডভান্স ফি। আপনি যে টাকাটা তুলবেন তার উপরে ব্যাংক ওয়াইজ ভ্যারি করে এটা। তবে আমি একটা আইডিয়া দিয়ে রাখছি চার্জটা কেমন হয়। চার্জটা হয় হয়তো আপনি যে টাকাটা তুলবেন তার উপরে আপনার 2.5%, মানে যে টাকাটা তুলবেন তার উপর 2% বা 2.5%, অথবা 500 টাকা, অথবা 200 টাকা, অথবা 150 টাকা। হ্যাঁ, মানে যে টাকাটা বেশি হবে, মনে করেন আপনি ক্যাশ তুলেছেন 500 টাকা, সেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি সেটা আপনার চার্জ হবে 2% অথবা 500 টাকা। সো আপনি যদি 2% হিসাব করেন, আপনার কার্ডে 2% চার্জ কত হচ্ছে, যদি 2% 500 টাকার উপরে ধরি তাহলে 10 টাকা হচ্ছে। হ্যাঁ, বাট আপনি যদি আপনি বাট 2% অথবা 150 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু 2% 10 টাকা হচ্ছে, বাট আপনার কিন্তু 10 টাকা চার্জ করবেন, সেক্ষেত্রে 150 টাকা চার্জ করবে। সো এটা অবশ্যই বিষয়টা জেনে নেবেন আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করছেন সেটা হচ্ছে ক্যাশ অ্যাডভান্স ফি কত এবং সেটা কিভাবে আপনার চার্জটা করা হয়। সো এই বিষয়টা অবশ্যই ভালোভাবে জানবেন। তারপর হচ্ছে অনেক ব্যাংক রিসেন্টলি মোবাইল ওয়ালেটে টাকা ট্রান্সফারের জন্য চার্জ করছে, আমি সেটা নিয়ে ভবিষ্যতে কথা বলবো। এবং যেমন বিকাশে আপনি ক্রেডিট কার্ড থেকে টাকা ট্রান্সফার করলে এখন অনেক ব্যাংক চার্জ করছে, সেটার জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে, আপনি সেটাও দেখে নিতে পারেন চাইলে। তো এই ছিল আমাদের কমন চার্জ, টোটাল 10 টাইপের কমন চার্জ যেটা সচরাচর আমরা সবাই জানি। সো এবার আমরা কথা বলবো গভর্নমেন্ট চার্জ, যে আপনার ক্রেডিট কার্ড থেকে আপনি যে চার্জগুলো দেন তার মধ্যে
গভর্নমেন্টের একটা চার্জ আছে, বা গভর্নমেন্ট কি কি ধরনের চার্জ গুলো নেয়। গভর্নমেন্ট হচ্ছে তিন টাইপের, মানে তিন ধরনের চার্জ। আপনার ক্রেডিট কার্ডে যে চার্জ গুলো হয় তার মধ্যে 3 টাইপ চার্জ আছে, যেটা গভর্নমেন্ট চার্জ। প্রথমে হচ্ছে ভ্যাট, এটা সম্পর্কে আমরা সবাই জানি। এবং অবশ্যই আপনি যত ধরনের ফিজ এন্ড চার্জ দিবেন, প্রত্যেকটা ফিজ এন্ড চার্জের উপর 15% ভ্যাট অ্যাপ্লিকেবল। এটা অনেক কেউ আপনাকে বলুক বা না বলুক, এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনাকে যতগুলো ফিজ এন্ড চার্জের কথা আমি বলবো, প্রত্যেকটা ফিজ এন্ড চার্জের সাথে 15% ভ্যাট ইনক্লুড, মানে আপনাকে এক্সট্রা দিতে হবে। কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের চার্জ। এটা যে অনেক সময় আমরা বলি যে আমাদের যখন কার্ড নেই তখন সোর্স আমাদেরকে বলে যে কার্ডে অ্যানুয়াল ফি 1000 টাকা, বাট যখন আপনি বছর শেষে যখন দেখেন যে অ্যানুয়াল ফি চার্জ হয়েছে 1150 টাকা, তখন আপনি হয়তো কল সেন্টার বা ব্যাংকে গিয়ে অনেক কথা বলেন বা বলেন যে সোর্স আমাকে তো 1000 বলেছে, এখন এটা কেন চার্জ হয়েছে। সো অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার সাথে 1000 টাকার সাথে আপনার 15% ভ্যাট কাউন্ট হবে। এটা প্রত্যেকটা ব্যাংকের আপনার অল ফিজ এন্ড চার্জের সাথে ভ্যাট ইনক্লুডেড। সো আপনাকে ভ্যাটটা মাস্ট দিতেই হবে। এটা হচ্ছে গভর্নমেন্টের প্রথম চার্জ এবং টোটাল ক্রেডিট কার্ডের 11তম চার্জ। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সিআইবি ফি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। এটা হচ্ছে আপনি যখন নতুন কোনো কার্ড নিচ্ছেন বা আপনি কার্ডের লিমিট বাড়ানোর জন্য অ্যাপ্লাই করছেন, এটা নরমালি হচ্ছে সিআইবিপি। এইটা বাংলাদেশ ব্যাংকের একটা ডেটা সার্ভার থাকে, যেখানে আপনি প্রত্যেকটা পার্সনে, আমরা যারা এনআইডি অবশ্যই এখন জানি যে আমরা ব্যাংকে যে কোনো ক্রেডিট কার্ড বা অ্যাকাউন্ট করতে হলে এখন এনআইডি ম্যান্ডেটরি। এনআইডি দিয়ে সার্চ করা হয় যে বাংলাদেশ ব্যাংকের ডেটা সার্ভারের প্রত্যেকের ডেটা থাকে, আপনি কোন ব্যাংক থেকে কোনো লোন নিয়েছেন কিনা, বা আপনি কোনো ব্যাংকে ডিফল্টার আছেন কিনা, বা কোনো ব্যাংকে ক্রেডিট কার্ড আছে কিনা, সব ইনফরমেশন আপনি যখন সিইবিটা সার্চ করা হবে, আপনার টোটাল আপনার ফাইন্যান্সিয়াল যত ডেটা আছে সব ডেটা আপনি এখানে পাবেন। এটা ডিরেক্ট বাংলাদেশ ব্যাংকের ডাটা সার্ভারে মেনটেন করা হয়, যে কারণে ম্যাক্সিমাম ব্যাংক আপনার সিআইবি, অনেক ব্যাংক হয়তো কাস্টমারকে প্রিভিলেজ দেওয়ার জন্য সেটা আপনার চার্জ করে না, বাট ম্যাক্সিমাম ব্যাংকে চার্জ করে। সিআইবিপি নরমালি 115 টাকা চার্জ করে সবাই। এটা হচ্ছে দুই ক্ষেত্রে চার্জ হবে, আপনার নতুন কার্ড যখন নেবেন তখনও হতে পারে, বা আপনি যখন লিমিটটা বাড়ানোর জন্য অ্যাপ্লাই করছেন তখনও হতে পারে। এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, বাট অ্যামাউন্টটা ফিক্সড 115 টাকা। এই ক্ষেত্রে আপনি কনফার্ম থাকতে পারেন সিআইবিপি এটা গভর্নমেন্টের নির্ধারিত চার্জ। এবং গভর্নমেন্টের থার্ড যে চার্জটা, এই চার্জটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। এটা এই বছর ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং এটা এই বছর থেকে চার্জ করা হবে। এটা হয়তো 2020 ডিসেম্বরের দিকে চার্জটা আপনি আপনার ক্রেডিট কার্ডে পাবেন। সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি, যেটা আগে অ্যাকাউন্টে চার্জ করা হতো, সেটা অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডও চার্জ করা হবে। আগে অল টাইপস অফ অ্যাকাউন্ট এক্সাইজ ডিউটি ছিল গভর্নমেন্টের। তবে এই চার্জটা কিভাবে করবে, স্ল্যাব ওয়াইজ করবে। আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, তো এটা সম্পর্কে আপনার একটা আইডিয়া ক্লিয়ার নাও থাকতে পারে। এক্সাইজ ডিউটিটা হচ্ছে আপনার কার্ডে, ক্রেডিট কার্ডে যদি আউটস্ট্যান্ডিং, হ্যাঁ আপনি ধরেন কার্ডটা ইউজ করছেন, এক বছরে যদি আপনার আউটস্ট্যান্ডিং 1 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে থাকে, তাহলে আপনাকে কোনো এক্সাইজ ডিউটি দিতে হবে না, মানে আপনার ক্রেডিট কার্ডে কোনো এক্সট্রা এক্সাইজ ডিউটি চার্জ হবে না। বাট আপনার যদি ক্রেডিট কার্ডে আপনার আমি দুঃখিত, এখানে অবশ্যই গভর্নমেন্টের চার্জ, এটা এক্সাইজ ডিউটিটা এটা লাস্ট ইয়ার থেকে করা হয়েছে, 2019 থেকে করা হয়েছে। আমি খুবই দুঃখিত, এটা 2019 থেকে করা হয়েছে গভর্নমেন্টের এই ক্রেডিট কার্ডে এক্সাইজ ডিউটি ফিটা। তো আপনার যদি এক বছরে 1 লাখ থেকে 1 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে আপনি থাকে আপনার আউটস্ট্যান্ডিং, তাহলে আপনাকে এক্সাইজ ডিউটি কোনো চার্জ করা হবে না। আর যদি আপনার 1 লাখ 1 টাকা থেকে 5 লাখ পর্যন্ত কার্ডের আউটস্ট্যান্ডিং থাকে এক বছরে, যে কোনো একদিন আপনার যদি আউটস্ট্যান্ডিংটা ক্রস করে, তাহলে আপনাকে 150 টাকা আপনার ক্রেডিট কার্ডে চার্জ করবে। আর যদি আপনার ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং 5 লাখ থেকে 10 লাখের মধ্যে হয়, আপনি ধরুন যে কোনো একদিন আপনার কার্ডের আউটস্ট্যান্ডিংটা আপনি 5 লাখ ক্রস করেছে, হ্যাঁ, এবং ম্যাক্সিমাম 10 লাখ পর্যন্ত, তখন আপনাকে এই ক্রেডিট কার্ডের জন্য আপনাকে 500 টাকা আপনার ক্রেডিট কার্ডে চার্জ করবে। আপনার এই এক্সাইজ ডিউটিটা ক্রেডিট কার্ডে চার্জ করবে 10 লাখ টাকা পর্যন্ত। আর নিচের যেটা, এটা হচ্ছে আসলে যদি যাদের আরএফসিডি অ্যাকাউন্ট আছে বা আরএফসিডি ক্রেডিট কার্ড আছে, ওদের কার্ডের অনেক লিমিট থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনার ওদের কার্ডের ম্যাক্সিমাম লিমিটটা এখানে দেওয়া হচ্ছে আপনার 10 লাখ টাকা থেকে যদি 1 কোটি টাকা পর্যন্ত হয়, মানে 10 লাখ যদি ক্রস করে যায়, মানে আপনার ম্যাক্সিমাম তো এখন অ্যাভেলেবল, অনেকের কার্ডের লিমিট 10 লাখ আছে, কারণ সিগনেচার কার্ডের লিমিট এখন 10 লাখই দেওয়া হয় যারা এলিজিবল কাস্টমার তাদেরকে। যদি আপনি 10 লাখ লিমিট ক্রস করে ম্যাক্সিমাম 1 কোটি পর্যন্ত, সেক্ষেত্রে আপনার কার্ডে আপনাকে এক্সাইজ ডিউটি দিতে হবে 2500 টাকা।
সেটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার কার্ডের আউটস্ট্যান্ডিং আপনার স্ল্যাব যদি ক্রস করে বা স্ল্যাব হয়, আপনার কিন্তু আপনার কার্ডে কিন্তু এক্সাইজ ডিউটি চার্জ হবে, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। এবং এবার আমরা কথা বলবো হিডেন চার্জ নিয়ে। হিডেন চার্জ বা আদার যে চার্জগুলো আছে, আসলে ব্যাংকের কোনো ব্যাংকে আসলে সেগুলো হিডেন চার্জ নেই। প্রত্যেকটা ব্যাংক তাদের চার্জগুলো অবশ্যই ক্লিয়ার করে, ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে, বা আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছেন, অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অবশ্যই ফিজ এন্ড চার্জ সম্পর্কে একদম ক্লিয়ারলি মেনশন করা থাকে। সেই পেজে আপনাকে সাইনও করতে হয়, কিন্তু হয়তো আপনি সেটা স্কিপ করে যান, বা আপনি সেটা ভালোভাবে খেয়াল করেন না, বা যিনি সোর্স থাকে উনি হয়তো আপনাকে এই তথ্যগুলো ঠিকভাবে আপনার পর্যন্ত পৌঁছায় না, বা আপনি তার কাছ থেকে ঠিকভাবে জেনে নিতে পারছেন না। দ্যাটস ওয়াই পরবর্তী যখন কার্ডে চার্জ হচ্ছে, সেটাকে আপনি হিডেন কস্ট হিসেবে ধরছেন, বা হিডেন কস্ট মনে করে আপনি ব্যাংকে কল করে কমপ্লেইন করছেন বা রাগারাগি করছেন। সো আজকে এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ারলি জেনে নেন, আপনি নেক্সট ডে আপনার যে কোনো ধরনের চার্জ হলে সেটা সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকবে। ওকে, টোটালি হচ্ছে 18 রকমের আপনার আদার্স ফিজ এন্ড চার্জ হয়, অথবা আপনি যেটাই বলেন আপনার হিডেন কস্ট, তো যেটাই সেটা হচ্ছে আপনার প্রায় 18 টাইপ। 18 টাইপের মধ্যে প্রথমটা হচ্ছে আপনার সিপিবি চার্জ। এটা অনেকেই বলবে, অনেকে বলবেন এটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন। এটাও দুই ক্ষেত্রে চার্জ হয়, আপনি নতুন কার্ড নেবেন অথবা লিমিট এনহ্যান্সমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। দুই ক্ষেত্রেই হতে পারে। এটা হচ্ছে আপনি যখন কোনো ব্যাংকে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার ভেরিফিকেশনের জন্য ব্যাংক থেকে একজন লোককে পাঠানো হয়, যে আপনি যে অ্যাড্রেস বলছেন, আপনার অফিস অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেসে ভেরিফিকেশন করা হয়। আপনি আসলে ওরা ফিজিক্যালি গিয়ে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করে আসে। সেটার জন্য অনেক ব্যাংক চার্জ করে, আবার অনেক ব্যাংক নাও করতে পারে। সো এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, বা এই চার্জটা কিন্তু অনেকেই আপনি করছে, যে কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন, যে আপনাকে ফিজিক্যালি গিয়ে চার্জ ভেরিফিকেশন করে আসছে। সেটার জন্য আপনার যখন আপনি ক্রেডিট কার্ডটা হাতে পাচ্ছেন, আপনি যখন ফার্স্ট স্টেটমেন্টে বিলটা পাচ্ছেন, তখন হয়তো আপনাকে সিপিবি চার্জটা সাথে ইনক্লুড করে দিচ্ছে। অনেক ব্যাংক হয়তো চার্জ করছে না। সো অবশ্যই এটা কার্ড নেওয়ার আগে জেনে নেবেন, যে আপনি যদি নতুন কার্ড নেন সেক্ষেত্রে আপনার সিপিবি চার্জ হবে কিনা, বা যখন লিমিট এনহ্যান্সমেন্টের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করবেন তখন জেনে নেবেন যে আপনার কোনো সিপিবি চার্জ হবে কিনা। ওকে, 5 হচ্ছে এসআই চার্জ। এসআই চার্জ মিনস হচ্ছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনস। এটা আপনার নরমালি হচ্ছে ক্রেডিট কার্ডের বিলটা আমরা অনেকভাবে পেমেন্ট করতে পারি। আমরা ব্রাঞ্চে গিয়ে ম্যানুয়ালি করতে পারি, আমরা অনলাইন থেকে করতে পারি, আমরা এখন মোবাইল অ্যাপস এর মাধ্যমে করতে পারি। অনেক ধরনের প্রসেস আছে, বাট আরেকটা উল্লেখযোগ্য প্রসেস আছে, আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করছেন ওখানে আপনাকে একটা অটো ডেবিট ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যে প্রতি মাসের শেষে যখন আপনার বিল ক্রেডিট হবে, যখন আপনার লাস্ট পেমেন্ট ডেট হবে, ডিউ ডেটের দিনে আপনার ওই ব্যাংকে, যে ব্যাংকে ক্রেডিট কার্ড ইউজ করছেন ওই ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, বা আদার্স ব্যাংকে অনেক ব্যাংক আপনার অ্যালাউ করে যে আদার্স ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও সেখান থেকে অটো ডেবিট, মানে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা ক্রেডিট কার্ডে অটোমেটিক কেটে নেবে, সেটা মিনিমাম ডিউ হোক বা ফুল ডিউ হোক, এটা অটোমেটিক কেটে নেবে। বাট আপনার এই অটো ডেবিট যদি কোনো কারণে ফেইলর হয়, মানে আপনার অ্যাকাউন্টে যেদিন টাকা কেটে নেওয়ার ডেট ওই দিন যদি আপনার অ্যাকাউন্টে আপনার টাকা না থাকে, বা আপনার অটো ডেবিটটা ফেইলর হয়, তখন অনেক ব্যাংক একটা চার্জ করে, যেটার নাম হচ্ছে আপনার এসআই চার্জ বা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন চার্জ। এটা আপনার 115 টাকা থেকে শুরু করে আপনার 230 টাকা পর্যন্ত চার্জ হতে পারে। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। সো আপনি যে অটো ডেবিট ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনি জানাবেন যদি ইন কেস কোনো কারণে আপনার অটো ডেবিট ফেইলর হয়, আপনি যে ব্যাংকে কার্ড ইউজ করছেন, আপনি যদি অটো ডেবিটটা আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবল ব্যালেন্স না থাকে, লাস্ট ডেতে টাকাটা কেটে দিতে না পারে, তাহলে কি আপনাকে কোনো স্ট্যান্ডিং কস্ট বা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনে কোনো চার্জ দিতে হবে কিনা, ওটা অবশ্যই জেনে নেবেন। এটা হচ্ছে 15। আমাদের পরবর্তীতে হচ্ছে যে চার্জটা, সেটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স ফ্রি। ইন্স্যুরেন্স ফ্রি অনেক ভালো সুবিধা আছে, আমি বলছি। সেটা হচ্ছে আপনি ক্রেডিট কার্ডে আপনার যে আউটস্ট্যান্ডিংটা থাকবে, মানে আপনি যে টাকা খরচ করবেন ওই টাকার উপরে অনেক ব্যাংক আপনার 0.30% বা 0.35% আউটস্ট্যান্ডিং এর উপর আপনার ইন্স্যুরেন্স চার্জ কাটে। এটাকে এক এক ব্যাংক এক এক নামে জানা কোনো হয়, যেমন হচ্ছে সিটি ব্যাংকে সিটি শিল্ড, ব্র্যাক ব্যাংকে ক্রেডিট শিল্ড, তারপরে অন্য ব্যাংকে আছে রিস্ক শিল্ড, মানে এক এক ব্যাংকে এক এক রকম, বা রিস্ক কাভারেজ বলে। তো এটা হচ্ছে আপনার কার্ডে যে আউটস্ট্যান্ডিং থাকবে, ইন কেস যদি আপনার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে, সেক্ষেত্রে বলছি যদি আপনার অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি ব্যাংকে এই টাকাটা আপনার পেমেন্ট করতে হবে, আপনার কার্ডে যে আউটস্ট্যান্ডিং থাকবে। আর যদি আপনার কার্ডে ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভেট থাকে, বা আপনি যদি ইন্স্যুরেন্স কাভারেজটা অ্যাক্টিভেট করে নেন, সেক্ষেত্রে
আপনার অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হলে আপনার কার্ডে যে পরিমাণ আউটস্ট্যান্ডিং থাকবে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকে ওই আউটস্ট্যান্ডিংটা পেমেন্ট করে দিবে। তার মানে হচ্ছে আপনার ফ্যামিলিকে ওই ওই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা আর পেমেন্ট করার প্রয়োজন নেই। এবং পাশাপাশি যে পরিমাণ আউটস্ট্যান্ডিং আপনার কার্ডে থাকবে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডে তো বিল পেমেন্ট করবে, পাশাপাশি সেম একটা অ্যামাউন্ট আপনার ফ্যামিলি পাবে। আউটস্ট্যান্ডিং যে অ্যামাউন্টটা থাকবে ওই অ্যামাউন্টটা ব্যাংকেও পাবে এবং আপনার ফ্যামিলিও পাবে। এবং এটা হচ্ছে দুইটা বেনিফিটস, বাট অনেক ব্যাংকের তিনটা বেনিফিটস পর্যন্ত আছে। সেটা হচ্ছে এই দুইটার বাইরেও কার্ড ওয়াইজ, যেমন ক্লাসিক কার্ডে 1 লাখ, গোল্ড কার্ডে 2 লাখ, প্লাটিনাম কার্ডে 3 লাখ। মানে এটা হচ্ছে ইন্স্যুরেন্স কাভারেজের মতো। যদি আপনার হয় আপনি যে ব্যাংকে কার্ড ইউজ করছেন আপনি অবশ্যই জেনে নেবেন যে আপনার যে ইন্স্যুরেন্স কাভারেজ আছে সেটা কত পার্সেন্ট চার্জ করা হয় এবং সেটা কি কি বেনিফিটস। তবে আপনি চাইলে ইন্স্যুরেন্স কাভারেজটা আপনি বন্ধ করে নিতে পারেন, এটা ব্যাংকের বাধ্যতামূলক নয়। হ্যাঁ, আপনি চাইলে আপনার কার্ডে আপনার সিকিউরিটির জন্য আপনি চাইলে সেটা অ্যাক্টিভ রাখতে পারেন, অথবা আপনি চাইলে সেটা বন্ধ করে দিতে পারবেন। এটাকে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স বিষয়টা। 17 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড রিটার্ন চেক চার্জ। সেটা হচ্ছে আপনি আপনার কোনো অ্যাকাউন্ট পে চেক দিয়ে যদি ক্রেডিট কার্ডে কোনো বিল পেমেন্ট করেন, হ্যাঁ, ধরুন আপনার ক্রেডিট কার্ডে কোনো একটা বিল আপনি পেমেন্ট করেছেন কোনো ব্যাংকের ক্রেডিট চেক দিয়ে, বাট আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টে চেক দিয়েছেন ওই চেকে ওই অ্যাকাউন্টে আপনার অ্যাভেলেবল ফান্ড নেই, বা আপনার যে কোনো কারণ হোক চেকটা যদি কোনো কারণে আপনার ফান্ডের জন্য যদি ডিজঅনার হয়, হ্যাঁ, যে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স ছিল না, যদি ফান্ডের জন্য ডিজঅনার হয় তাহলে অবশ্যই আপনার 500 টাকা ব্যাংক আপনাকে পেনাল্টি চার্জ করবে আপনার ক্রেডিট কার্ডে। যে বিলটা নেওয়ার জন্য যে চেকটা আপনি দিয়েছেন যদি সেটা ডিজঅনার হলে আপনাকে 500 টাকা চার্জ দিতে হবে মিনিমাম, তবে এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, কম বেশি হতে পারে। তারপরে হচ্ছে আপনার প্রিন্টেড কপি স্টেটমেন্ট। হ্যাঁ, আমাদের এখন সব ব্যাংকে কম বেশি সবাইকে হচ্ছে আপনার ই স্টেটমেন্ট দিচ্ছে, যেটা আপনি ইমেইলে পাচ্ছেন। হ্যাঁ, সবাই হয়তো সব ব্যাংকই এখন ইমেইলে দিচ্ছে ম্যাক্সিমাম 90 to 95 বা 98%। বাট অনেকে হয়তো বলছে যে না আমি ইমেইলে নিব না, আপনাকে আমাকে প্রিন্ট কপি দিতে হবে, মানে হার্ড কপি যেটা কুরিয়ার করে আপনার অ্যাড্রেসে আপনাকে পাঠানো হবে। তবে এই প্রিন্টেড হার্ড কপি যদি আপনি নিয়ে থাকেন অবশ্যই সেটার জন্য ব্যাংক আপনাকে চার্জ করবে। প্রিন্টেড হার্ড কপির জন্য 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত, মানে এক ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, কোনো ব্যাংক 50 টাকা চার্জ করে, কোনো ব্যাংক 100 টাকাও চার্জ করতে পারে এটার জন্য। তো অবশ্যই আপনি এটা জেনে নেবেন, যদি প্রিন্টেড কপি প্রয়োজন হয় বা আপনি নিতে চান সেক্ষেত্রে জেনে নেবেন সেটার জন্য এক্সট্রা আপনাকে কত চার্জ দিতে হবে। 19 নম্বর হচ্ছে ডুপ্লিকেট স্টেটমেন্ট। এটা হচ্ছে ধরুন ব্যাংক তো আপনাকে একটা ই স্টেটমেন্ট দিচ্ছে, বা আপনি যদি প্রিন্টেড কপি চাচ্ছেন প্রিন্টেড কপি দিচ্ছে। ই স্টেটমেন্টটা প্রথম যখন আপনাকে পাঠাবে ফ্রি, এটার জন্য কোনো চার্জ নেই, তো যে কারণে আমি এটা এখানে ইনক্লুড করিনি। ই স্টেটমেন্টের জন্য কোনো ব্যাংকই চার্জ করে না, বাট প্রিন্টেড কপি স্টেটমেন্টের জন্য যেহেতু চার্জ করে রেখেছি। আর ডুপ্লিকেট স্টেটমেন্টটা হচ্ছে আপনাকে ব্যাংক একবার কোনো স্টেটমেন্ট দিয়েছে কোনো মান্থের, বাট আপনি সেকেন্ড টাইম আপনার স্টেটমেন্টটা হয়তো কোনো কারণে আপনি হারিয়ে গিয়েছে, বা আপনি ডিলিট করে দিয়েছেন, অথবা ড্যামেজ হয়ে গেছে, অথবা ট্যাক্স বা আদার্স পারপাসে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার প্রয়োজন হতে পারে। সো আপনি যদি তখন ব্যাংক থেকে আপনি যদি ডুপ্লিকেট স্টেটমেন্ট চান বা নিতে চান তখন ব্যাংক আপনাকে ডুপ্লিকেট স্টেটমেন্ট দিবে, বাট সেটার জন্য চার্জ করবে। সেটা হয়তো পার মান্থ আপনার কাছ থেকে 50 টাকা বা 100 টাকা করে চার্জ করতে পারে। যদি আপনি যে 6 মাসের স্টেটমেন্ট নেন 6 মাসের জন্য হয়তো আপনাকে 100 টাকা করে হলে 600 টাকা হবে, বা 50 টাকা করে হলে 300 টাকা আপনাকে চার্জ দিতে হবে। সো আপনি ডুপ্লিকেট স্টেটমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনি ব্যাংকে আপনি ভালোমতো। ওকে, আমাদের ক্রেডিট কার্ডে 20তম যে হিডেন কস্ট বা আদার চার্জের মধ্যে যদি বলি তাহলে 20 নম্বরে হচ্ছে আমাদের ব্যালেন্স ট্রান্সফার ফি। ব্যালেন্স ট্রান্সফার ফিটা কি এটা আমি একটু ক্লিয়ার করে বলি, কারণ হয়তো অনেকে এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া নেই। ব্যালেন্স ট্রান্সফারটা হচ্ছে ধরুন আপনার এক ব্যাংকে একটা ক্রেডিট কার্ড আছে, সেটার একটা আউটস্ট্যান্ডিং আছে আপনার, যেটা আপনি অনেকদিন ইউজ করেছেন, একটা আউটস্ট্যান্ডিং আছে। এখন আপনি নতুন কোনো ব্যাংকের একটা ক্রেডিট কার্ড নিয়েছেন, হ্যাঁ, তো আপনি চাচ্ছেন যে আমার দুইটা নাম্বার যে কোনো একটা ক্রেডিট কার্ড আমি রাখবো, বাট ওই কার্ডে যেহেতু আউটস্ট্যান্ডিং আছে ওটা চাইলে কিন্তু আপনি এখানে ক্লোজ করতে পারছেন না। তো সেটার জন্য আপনি চাইলে আপনার প্রথম যে কার্ডের আউটস্ট্যান্ডিংটা আছে সেই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা আপনি আপনার নতুন কার্ডে ট্রান্সফার করে নিতে পারবেন। মানে আপনি ট্রান্সফার করে আপনার যে আগের যে ক্রেডিট কার্ডটা আছে সেটা আউটস্ট্যান্ডিং জিরো হয়ে যাবে, আপনি চাইলে ওই কার্ডটা ক্লোজ করে দিতে পারবেন। হ্যাঁ, এটা একটা প্রসেস আছে, তবে এটার জন্য ব্যাংক অবশ্যই আপনাকে চার্জ করবে। এটার জন্য আপনি যে ব্যালেন্সটা আপনাকে ট্রান্সফার করবে, টোটাল যে ব্যালেন্সটা হবে, ব্যালেন্সের উপরে কোনো ব্যাংক হয়তো আপনাকে চার্জ করবে না, কোনো ব্যাংক হয়তো আপনাকে 1% চার্জ করবে, কোনো ব্যাংক হয়তো 2% চার্জ করবে। সো এই সুযোগটা আছে যে আপনি এক ব্যাংকের ক্রেডিট কার্ডে আউটস্ট্যান্ডিং চাইলে আপনি আরেক ব্যাংকের ক্রেডিট কার্ডে ট্রান্সফার করতে পারবেন।
এটা অনেকটা ব্যাংকের আপনার টেক ওভার লোনের মতো, যে আপনি ক্রেডিট কার্ডের ব্যালেন্স ট্রান্সফারটা। ওকে, 21 নাম্বার হচ্ছে সার্টিফিকেট ইস্যুয়েন্স ফি। সেটা হচ্ছে আমাদের অনেক সময় ক্রেডিট কার্ডে অনেক ধরনের সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যেমন হচ্ছে আমরা যখন কার্ডটা ক্লোজ করে দিই তখন আমাদের এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট, এটা হয়তো আপনারা অনেক সময় এটার জন্য অনেক প্রবলেম ফেস করেছেন বা ভবিষ্যতে হয়তো করবেন। কারণ আপনারা যদি আপনি কোথাও থেকে লোন বা একটা আদার্স আরেকটা ক্রেডিট কার্ড নিতে চান, তখন আপনাকে বলা হয় যে অমুক ব্যাংকের ক্রেডিট কার্ডটাকে ক্লোজ করে আসেন, বা তাহলে আপনি নতুন এই লোনটা পাবেন, বা আপনি এই লোনটা পাবেন বা এই ক্রেডিট কার্ডটা পাবেন। সো আপনাকে তখন ক্লোজ করার জন্য আপনি যখন যে কোনো ব্যাংকে ক্রেডিট কার্ড ক্লোজ করবেন, আপনাকে একটা এনওসি দেওয়া হবে। সেই এনওসির জন্য অনেক ব্যাংক হয়তো আপনাকে চার্জ করবে 100 টাকা থেকে 500 টাকা পর্যন্ত, যে কোনো ব্যাংক ওয়াইজ ভ্যারি করে এটা চার্জ করতে পারে। এটা অথবা আপনি যেটা হয় আপনার অনেক সময় যাচ্ছে আমাদের আরো অনেক ধরনের, যেমন নো লাইবিলিটি সার্টিফিকেট, এই ধরনের সার্টিফিকেটও লাগতে পারে, যে আপনার কার্ডে কোনো লাইবিলিটি নেই, যে মানে আমরা আউটস্ট্যান্ডিংটা জিরো, এই ধরনের সার্টিফিকেট আপনার লাগতে পারে। নো লাইবিলিটি সার্টিফিকেটটা আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হয়। এখন আপনার মোটর বাইকের অনেক মোটর বাইক ক্রেডিট কার্ড আছে, যেটা হচ্ছে বিআরটি সাথে, এবং বিআরটি রেজিস্ট্রেশনের ইস্যুতে আপনি যখন আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্টটা ডান হয়ে যায় বা ইএমআই গুলো দেওয়া শেষ হয়ে যায়, তখন বিআরটি আপনার নামে যখন বাইকটা ট্রান্সফার করবে বা আপনার নামে যখন আপনি ট্রান্সফার করতেছেন, তখন আপনাকে এই এনএলসিটা লাগে। তো এটার জন্য অনেক ব্যাংক চার্জ করে, অনেক ব্যাংক আবার চার্জ নাও করতে পারে। তো অবশ্যই আপনি জেনে নেবেন যে ব্যাংকে কার্ড ইউজ করছেন সেই ব্যাংক থেকে। অথবা আপনাকে এনওডি, যে নো ওভার ডিউ, যে আপনার কার্ডে কোনো আউটস্ট্যান্ডিং নেই, এই ধরনের অনেক সার্টিফিকেট। তো এটা যে কোনো সার্টিফিকেট ইস্যুর জন্য অনেক ব্যাংক চার্জ করে, অনেক ব্যাংক আবার চার্জ নাও করতে পারে। সো নর্মালি এটা চার্জ 100 টাকা থেকে 500 টাকা পর্যন্ত হয়। সো অবশ্যই নেওয়ার আগে বিষয়টা আপনি জেনে নেবেন। 22 নম্বর হচ্ছে কপি অফ সেলস ভাউচার। আপনি যদি কোনো কারণে আপনি যখন পজ বা ম্যাক্সিমাম সময় পজ থেকে আপনি যখন কেনাকাটা করেন, আপনাকে একটা সেলস ভাউচার দেওয়া হয় ক্রেডিট কার্ড থেকে কেনাকাটা করলে। বাট ইন কেস আপনি সেকেন্ড টাইম হয়তো আপনার প্রোডাক্টটা কোনো কারণে পছন্দ হয়নি, বা যে কোনো একটা ইস্যুতে আপনি হয়তো প্রোডাক্টটা আপনি চেঞ্জ করবেন, হ্যাঁ, অথবা আদার্স কোনো ইস্যুতে আপনার যদি সেলস ভাউচারটা প্রয়োজন হয়, প্রথমটা তো আপনাকে আপনার দোকান থেকে আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছে, সেটার জন্য কোনো চার্জ। বাট ইন কেস আপনি যদি সেকেন্ড টাইম আবার সেলস ভাউচারটা কোনো কারণে প্রয়োজন হয়, আপনি হারিয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, আপনার প্রয়োজন হলে আপনি যদি ব্যাংক থেকে সেটা চান, ব্যাংক আপনাকে একটা সেলস ভাউচার কপি দিবে, তবে সেটার জন্য অবশ্যই আপনাকে চার্জ দিতে হবে। তবে এটা কোনো ব্যাংকে আমি আপাতত যে প্রেজেন্ট চার্জগুলো দেখেছি, কোনো ব্যাংকে ফ্রি দেখিনি। সব ব্যাংকে মোটামুটি সেলস ভাউচারের জন্য এক্সট্রা যদি আপনি কপি নেন, তাহলে আপনাকে চার্জ করবে 100 টাকা থেকে ম্যাক্সিমাম 300 টাকা পর্যন্ত, আমি এই চার্জটা দেখেছি। সো অবশ্যই আপনি যদি প্রয়োজন হয়, আপনি এটা নেওয়ার আগে অবশ্যই আপনি জেনে নেবেন। 23 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট লোন প্রসেসিং ফি। আপনার লোনের মতো, যে আপনি যখন কোনো ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আপনার একটা ইএমআই দিয়ে দিচ্ছে যে 10% আপনি 1 লাখ টাকা নিচ্ছেন বা 2 লাখ টাকা। ক্রেডিট কার্ডেও কিন্তু এই সিস্টেমটা আছে, যে আপনাকে যে কার্ড একটা ক্রেডিট কার্ড দেওয়া হলো, সাপোজ 1 লাখ টাকা লিমিটেড, যে আপনি 1 লাখ টাকা লিমিটেড একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন, আপনি 1 লাখ টাকা থেকে চাইলে আপনি 50%, 80%, 90% ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, যে ব্যাংক যেটা যতটুকু পর্যন্ত অ্যালাউ করে, আপনি ওই অ্যামাউন্টটা আপনি ইএমআই করে নিতে পারবেন ইনস্ট্যান্ট। যে আপনি 50,000 টাকা নিয়েছেন, 50 টাকা নিয়ে আপনি সেটা 1 বছরের জন্য আপনি সেটা ইএমআই করে নিতে পারবেন। তো সেটার জন্য হচ্ছে আপনার যে লোন প্রসেসিং ইনস্ট্যান্ট যে টাকাটা দিবে, যদি আপনি 50,000 টাকা দেয় কোনো ব্যাংক, সেটার উপর 0.5% চার্জ, 5% থেকে 2% পর্যন্ত ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, এক এক ব্যাংক এক এক রকম চার্জ করে। সো আপনি যদি ইনস্ট্যান্ট যে লোনটা নেবেন, সেটা যদি 50,000 টাকা আপনি এই মুহূর্তে নেন, সেটার উপরে আপনাকে এই চার্জটা ব্যাংক আপনার কাছ থেকে কেটে রাখবে। ঠিক আছে, তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি এই লোনটা আপনি 3 থেকে 6 থেকে 36 মাস পর্যন্ত ম্যাক্সিমাম হয়, অনেক ব্যাংক হয়তো 3 মান্থ অ্যালাউ করে, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 18, 24, এভাবে করে আপনি 36 মান্থ পর্যন্ত ইনস্ট্যান্ট লোন প্রসেসিং ফি। এটা আপনার যদি আপনি কখনো প্রয়োজন হয় যে ইনস্ট্যান্ট, যে আমার এই মুহূর্তে ক্যাশ প্রয়োজন হচ্ছে, বাট আমি এট আ টাইম পরবর্তীতে পেমেন্ট করতে পারবো না, আমি সেটা ইএমআই তে কনভার্ট করে নেব, তখন আপনি ব্যাংকের সাথে কথা বলে এই লোনটা আপনি নিতে পারেন। তবে সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে সব কার্ড হোল্ডার কিন্তু এলিজিবল নাও হতে পারে। সো একটু বিষয়টা ভালোভাবে জেনে তারপর আপনি এই লোনের জন্য, ক্রেডিট কার্ডে এই লোনটার জন্য অ্যাপ্লাই করবেন। 24 নম্বরে হচ্ছে কার্ড আপগ্রেড এন্ড ডাউনগ্রেড ফি। আপনার এই মুহূর্তে ধরুন আপনি যে কোনো একটা গোল্ড কার্ড ইউজ করছেন, বাট আপনি চাচ্ছেন আপনি আপনার কার্ডটা আপগ্রেড করে আপনি প্লাটিনাম নিতে চাচ্ছেন। আপনার স্যালারি বেড়েছে বা ইনকাম বেড়েছে, তখন
তখন আপনি প্লাটিনাম থেকে গোল্ড থেকে এটাকে প্লাটিনামে কনভার্ট করবেন। অথবা আপনি হয়তো প্লাটিনাম ইউজ করছেন, যেটা অ্যানুয়াল ফি আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে, আপনি চাইলে সেটা ডাউনগ্রেড করে আপনি সেটা গোল্ডে নিয়ে আসতে পারবেন। তো এই আপগ্রেড বা ডাউনগ্রেড যদি আপনি করেন, সেটার জন্য ব্যাংক আপনাকে একটা চার্জ করবে। অনেক ব্যাংক হয়তো চার্জ নাও করতে পারে, এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, বাট ম্যাক্সিমাম ব্যাংক চার্জ করবে। এটার এক এক ব্যাংকের চার্জের প্রসেসটাও এক এক রকম। কোনো ব্যাংক হয়তো আপনাকে, আপনি এখন গোল্ড ইউজ করছেন, আপনি যখন প্লাটিনাম কার্ড নেবেন তখন আপনাকে আপগ্রেড করে প্লাটিনাম নেবেন, তখন প্লাটিনামের ফুল অ্যানুয়াল ফিও চার্জ করতে পারে। আবার দেখা যাচ্ছে আপনি প্লাটিনাম ইউজ করছেন, প্লাটিনাম থেকে আপনি ডাউনগ্রেড করে গোল্ড নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে গোল্ডে ফুল চার্জ করতে পারে। আবার অনেক ব্যাংক আপনাকে পার্শিয়ালি চার্জ করবে। পার্শিয়ালি চার্জটা কিরকম? ধরুন আপনি 6 মাস গোল্ডটা ব্যবহার করে, আপনার ধরুন ডিসেম্বরে অ্যানুয়াল ফি হবে, আপনি জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনি গোল্ডটা ইউজ করছেন, অলরেডি গোল্ডের অ্যানুয়াল ফি কিন্তু আপনার দেওয়া আছে। সো আপনি যখন প্লাটিনাম নেবেন পরবর্তী জুন থেকে ডিসেম্বর পর্যন্ত, এই 6 মাসের জন্য আপনাকে প্লাটিনাম কার্ডের চার্জ আপনাকে দিতে হবে। এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, এক এক ব্যাংক একরকম। আবার কোনো ব্যাংক ফিক্সড অ্যামাউন্ট, যে কোনো ব্যাংকে দেখা যাচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপগ্রেড করলে 500 টাকা বা ডাউনগ্রেড করলে 500 টাকা বা 1000 টাকা, যে কোনো ব্যাংক, এটা কিন্তু ব্যাংক ওয়াইজ ভ্যারি করে। তো অবশ্যই নেওয়ার আগে এই বিষয়টা কিন্তু আপনি ভালোভাবে জেনে নেবেন। তারপর হচ্ছে আপনার ইএমআই আর্লি সেটেলমেন্ট ফি। আপনি ধরুন আপনি 0% যে কোনো কিছু পারচেজ করলে, অনেক ব্যাংক এখন এই অফারগুলো বা সুযোগগুলো দিচ্ছে, আপনি যদি কোনো কিছু পারচেজ করেন সেক্ষেত্রে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আপনি চাইলে সেটা ইএমআই তে 0% ইএমআই তে সেটা কনভার্ট করে নিতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে 6 মাসের আপনি 50,000 টাকার প্রোডাক্ট কিনলেন, সেটা আপনি 10 মাসের ইএমআই তে নিলেন, যে প্রতি মাসে 5,000 টাকা করে দিলে আপনি একটা ফ্রিজ কিনতে পারেন, বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা আদার্স প্রোডাক্ট বা একটা ল্যাপটপ কিনতে পারেন। তো এই লোনটা আপনি যদি শেষ হওয়ার আগে, যদি ধরুন আপনার 10 মাসের জন্য নিয়েছেন, বাট আপনি 5 মাস দেওয়ার পরে আপনি ব্যাংকে বলতেছেন বাকি টাকা আমি অ্যাট এ টাইম দিয়ে দিতে চাই, যে একসাথে দিয়ে আমার কার্ডটা আমি আউটস্ট্যান্ডিংটা 0 করে রাখবো বা কার্ডটা ক্লোজ করে দিব, তখন এই আর্লি সেটেলমেন্ট যদি আপনি করেন, সেটার জন্য অবশ্যই আপনার অনেক ব্যাংক চার্জ করে না, অনেক ব্যাংক চার্জ করে, সেটা 1 থেকে 2% পর্যন্ত। আবার আপনার আর্লি সেটেলমেন্ট ফি আপনার, ওই যে আমি একটু আগে কথা বলেছি ইনস্ট্যান্ট লোন, যেটা আপনি যদি লোন টাকা ক্যাশ টাকাও নেন, সেটা যদি মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি সম্পূর্ণ পরিশোধ করে দিতে চান, সেটার জন্য কিন্তু আপনার আর্লি সেটেলমেন্ট ফি চার্জটা হতে পারে। তো এটা অবশ্যই আপনি আর্লি সেটেল করার আগে বিষয়টা ভালোভাবে জেনে নেবেন। 26 নম্বর হচ্ছে প্রায়োরিটি পাস ইস্যু রিপ্লেস এন্ড রিনিউয়াল ফি। আপনি গ্লোবালি আপনি ভিএফই লাউঞ্জগুলো ইউজ করার জন্য, আপনি দেশের বাইরে কোথাও ভিজিট করবেন, আপনি এয়ারপোর্টে ভিএফই লাউঞ্জগুলো ইউজ করার জন্য নর্মালি এটা প্লাটিনাম থেকে তার উপরে কার্ডগুলোর সাথে দেওয়া হয়, প্লাটিনাম সিগনেচার বা আপনার ভিসা ইনফিনিটি, এসব কার্ডের সাথে দেওয়া হয়। সো এটা নর্মালি ইস্যুয়েন্স ফি অনেক ব্যাংক চার্জ করে, অনেক ব্যাংক চার্জ করে না, ব্যাংক ওয়াইজ কিন্তু এটা ভ্যারি করবে। সো নর্মাল যে চার্জটা হয় সেটা হচ্ছে 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। যে প্রায়োরিটি পাস আপনাকে মেম্বারশিপ ফি, প্রথমে যখন একটা প্রায়োরিটি পাস ইস্যু করছে আপনার কার্ডের সাথে, আপনি সেটার জন্য 500 টাকা হয়তো আপনার চার্জ করবে, তারপর প্রতি বছর রিনিউয়াল ডেতে হয়তো 500 টাকা চার্জ করবে। ইন কেস আপনি যদি কোনো কারণে সেটা হারিয়ে যায় বা প্রায়োরিটি পাসটা লস্ট হয়ে যায়, আপনি নতুন করে রিপ্লেস করে নিচ্ছিলেন, সেটার জন্য হয়তো 500 টাকা চার্জ করবে। সো এই বিষয়টা অবশ্যই জেনে নেবেন যে আপনি প্রায়োরিটি পাস যে যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনার এই চার্জগুলো হবে কিনা। 27 নম্বর হচ্ছে প্রায়োরিটি পাস লাউঞ্জ ভিজিট ফ্রি। প্রত্যেকটা ব্যাংকে যে কার্ডের সাথে প্রায়োরিটি পাস দেওয়া হয়, অনেক ব্যাংকে যদি আপনাকে কোনো, ওদের যদি কোনো অফার থাকে যে আপনি বছরে 4টা 5টা বা 10টা বা 15টা ভিজিট আপনি ফ্রি পাবেন, বা আপনি আনলিমিটেডও ফ্রি পেতে পারেন। হ্যাঁ, বাট অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকে যেটা থাকে যে আপনি 5টা পর্যন্ত, এক বছরে 5টা ভিজিট ফ্রি পাবেন বিভিন্ন এয়ারপোর্ট লাউঞ্জে, 5টার পরবর্তী যখন আপনি যাবেন সেটার জন্য আপনাকে চার্জ দিতে হবে। আর আপনার সাথে যদি কোনো গেস্ট থাকে, গেস্টের জন্য চার্জ দিতে হবে। আবার অনেক ব্যাংক এটা বলে যে আপনার গেস্ট সহ আপনার 2 জন বা 3 জন অ্যালাউ করবে। বাট যদি কোনো ব্যাংক চার্জ করে, সেটা হচ্ছে প্রায়োরিটি পাসে লাউঞ্জ ভিজিট ফি হচ্ছে $27, $27। ঠিক আছে? সো এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা জেনে নেবেন, এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিয়ে তারপর যখন আপনি ইউজ করবেন, কারণ অথবা আপনি যখন ইউজ করে আসার পর যখন আপনার কার্ডে চার্জটা আপনি দেখবেন, আপনি হয়তো ফ্রাস্ট্রেট হয়ে যেতে পারেন। সো আপনি হয়তো ব্যাংকের উপর অনেক রাগ হতে পারে, বা আপনি দেখা যায় অনেক বিরক্ত হতে পারে। তো সেই কারণে অবশ্যই ব্যবহার করার আগে এই বিষয়গুলো জেনে নেবেন। 28 নম্বর হচ্ছে আমাদের সিআর ব্যালেন্স মেইনটেনেন্স ফি। এটা অনেক ব্যাংক এখন এই চার্জটা করছে আপনার, সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডে আপনি ক্রেডিট ব্যালেন্স, মানে আপনার ধরেন আপনার কার্ডের লিমিট 1 লাখ টাকা, আপনি 90,000 টাকা খরচ করেছেন, আপনি 90,000 টাকা পেমেন্ট করার পরে কার্ডে ধরেন আরো কিছু বেশি পেমেন্ট করে রাখলেন, যে ভবিষ্যতে আমি ইউজ করলে এটা থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট এই কাজটা এখন থেকে, যদি এই হ্যাবিটটা থাকে, এই হ্যাবিটটা একটু বাদ দিবেন। কারণ হচ্ছে আপনাকে এখন থেকে অনেক ব্যাংক আপনি যদি এক্সট্রা সিআর ব্যালেন্স কার্ডে মেনটেন করেন, মানে আপনার কার্ডে যে আউটস্ট্যান্ডিং আছে
সে আউটস্ট্যান্ডিং এর বেশি বা লিমিটের বেশি, ধরেন আপনার লিমিট 1 লাখ টাকা, বাট আপনার কার্ডে আপনি 1 লাখ টাকা বিল ছিল, সবটা পেমেন্ট করে আর 5,000 টাকা বেশি পেমেন্ট করেছেন, ঠিক আছে? সো ওই 5,000 টাকার উপরে হয়তো যে ক্রেডিট ব্যালেন্স আছে সেটার উপর প্রতিটা ব্যাংক চার্জ করে, তবে এটা একটা মিনিমাম রেঞ্জ থাকে, যেমন আপনি 5,000 পর্যন্ত ক্রেডিট রাখতে পারেন, বাট 5,000 এর পরে যদি আপনি বেশি রাখেন, যেমন আপনি 20,000 রেখেছেন, তো সেক্ষেত্রে বাকি যে 15,000 টাকা আপনার বেশি আছে, হ্যাঁ, 1 লাখের পরে, মানে 1 লাখ লিমিট বাদ দেওয়ার পরে আপনি আরো বেশি ক্রেডিট করে রেখেছেন বা ডিপোজিট করে রেখেছেন, সেটার জন্য অবশ্যই আপনার কিন্তু চার্জ করবে ব্যাংক, অনেক ব্যাংক, বাট সব ব্যাংক করবে আমি সেটা বলছি না, অনেক ব্যাংক চার্জ করতে পারে। সেটার জন্য হয়তো আপনি যে টাকাটা রেখেছেন তার উপর 1% থেকে 2%, মানে আপনি ক্রেডিট বিল ব্যালেন্স রেখেছেন যে পরবর্তীতে ইউজ করে অ্যাডজাস্ট করে নেবেন, বাট আপনার পরবর্তীতে আপনি দেখতে পাবেন যে ব্যাংক সেটা 1% 2% করে প্রতি মান্থে কেটে রেখে আপনার এই অ্যামাউন্টটা অনেকটা ডেবিট করে দিবে। সো অবশ্যই জেনে নেবেন যে ব্যাংক কার্ড ইউজ করেন, যদি আপনি সিআর ব্যালেন্স মেনটেন করেন সেক্ষেত্রে কোনো এক্সট্রা ফি আপনাকে দিতে হবে কিনা, বিষয়টা অবশ্যই আপনি ভালোভাবে জেনে নেবেন। 29 নম্বরে হচ্ছে লিগ্যাল ফি। হ্যাঁ, আপনি ধরেন কোনো ব্যাংকে ক্রেডিট কার্ড ইউজ করছেন, ইউজ করার পর আপনি অনেক মাস বিল দেননি, বা আপনি ব্যাংক আপনাকে সেভারাল টাইম নোটিশ পাঠিয়েছে যে আপনাকে বিল দেন, আপনাকে প্রথম কল করেছে, পরবর্তী শেষ পর্যন্ত ব্যাংক কি করে, যখন এই টাকাটা আর নিতে না পারে তখন ব্যাংক আপনার নামে মামলা করে। তো টোটালি আপনার কাছে টাকা উত্তোলন করার জন্য ব্যাংক যে এই প্রসেসগুলো, যে মামলা, এখানে আপনার নোটিস কস্ট আছে, লয়ার কস্ট আছে, সব মিলিয়ে বা স্ট্যাম্প কস্ট, সব মিলিয়ে যে খরচটা হবে আপনার কাছ থেকে যখন আউটস্ট্যান্ডিং আদায় করবে, তখন এই লিগ্যাল ফিসটা সহ আপনার কাছ থেকে নেবে। সো অবশ্যই চেষ্টা করবেন কোনো কার্ডে যদি আউটস্ট্যান্ডিং থাকে সেটা অন টাইমে পেমেন্ট করে দেওয়ার জন্য, কারণ হচ্ছে লিগ্যাল ফি এটা আসলে খুব রেয়ার কেস, এটা শেষ পর্যন্ত গিয়ে যখন আপনার আর ব্যাংক টাকা উত্তোলন করতে না পারে তখন ব্যাংক কেস করার পর যখন টাকাটা পায় তখন এই লিগ্যাল ফিসটা অ্যাডজাস্ট করে। সো এটা আপনার দিতে হতে পারে, নাও হতে পারে। আর 30 নম্বর হচ্ছে কার্ড ক্লোজার ফি, আপনি কার্ড ইউজ করার পরে আপনি যদি কার্ড ক্লোজ করতে যান, তবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লিয়েন কার্ডের ক্ষেত্রে হয়। লিয়েন কার্ড বলতে হচ্ছে আপনি একটা এফডিআর করে তার এগেনস্টে যদি বা কোনো অ্যাকাউন্টের এগেনস্টে আপনি যদি কোনো ক্রেডিট কার্ড দেন সেটার ক্ষেত্রে হতে পারে, বাট অনেক ব্যাংক আবার আদার্স ক্ষেত্রেও করতে পারে, যেমন নর্মাল ক্রেডিট কার্ডও আপনার চার্জ করতে পারে। তো নর্মালি আপনি যখন কার্ড ক্লোজ করবেন, লিয়েন কার্ড অথবা আদার্স কার্ড, এটা ব্যাংক ওয়াইজ ভ্যারি করে, এক এক ব্যাংক এক এক রকম। অবশ্যই যে কোনো আপনি ব্যাংকে যে কোনো রিকোয়েস্ট দেওয়ার আগে বা ব্যাংকে যে কোনো সার্ভিস নেওয়ার আগে বিষয়টা জেনে নেবেন। সেটার জন্য অনেক ব্যাংক 500 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত চার্জ করতে পারে। তারপরে হচ্ছে 31 নম্বর এবং সর্বশেষ যেটা রিসেন্ট অনেক ব্যাংক চার্জ করা শুরু করেছে, এবং এটা খুবই এই মুহূর্তে সবচেয়ে বেশি এই ট্রানজেকশন গুলো আমরা করছি, সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড থেকে মোবাইল ওয়ালেটে ট্রান্সফার। মোবাইল ওয়ালেট বলতে আমরা বুঝি কি বিকাশ, আইপে, ইউপে, ওকে ওয়ালেট, ডিমানি, অনেকগুলো আছে, নেক্সাস পে। সো এগুলো থেকে ক্রেডিট কার্ড থেকে আগে এগুলো ফান্ড ট্রান্সফার ফ্রি ছিল, বাট এখন থেকে অনেক ব্যাংক এই চার্জটা করছে যে ক্রেডিট কার্ড থেকে আপনি বিকাশ বা যে কোনো মোবাইল ওয়ালেটে যদি টাকা ট্রান্সফার করেন, আপনার এক্সট্রা আপনার 1% থেকে আপনার 2.5%, অথবা অনেক ব্যাংক আপনার যেমন স্ট্যান্ডার্ড চার্টার হচ্ছে আপনি যদি মোবাইলে ওয়ালেটে কোনো টাকা ট্রান্সফার করেন, এটা ক্যাশ অ্যাডভান্সের মতো চার্জ হবে, মানে আপনি ক্যাশটা যখন তুলবেন সাথে সাথে আপনার কাছ থেকে ওরা 2.5% ক্যাশ অ্যাডভান্স ফি চার্জ করে, এবং পার ডে আপনার এই অ্যামাউন্ট উপরে ইন্টারেস্ট চার্জ করবে যতদিন আপনি ফুল পেমেন্ট না করবেন। সো এই মোবাইল ওয়ালেটের উপর আমাদের একটা সম্পূর্ণ ভিডিও আছে যে কোন কোন ব্যাংক চার্জ করছে, কত চার্জ করছে, ডিসক্রিপশন অবশ্যই আমরা আপনার ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন, কারণ আদারওয়াইজ আপনি হয়তো আপনাকে এক্সট্রা চার্জ দেওয়া লাগতে পারে। সো ধন্যবাদ, এই ছিল আমাদের টোটাল ফিজ এন্ড চার্জের ভিডিওটা, আশা করি সবার ভালো লেগেছে। আমি একটা কথা বলে রাখি যে ফিজ এন্ড চার্জ হয়তো আপনাকে যে যা যা দেখিয়েছি টোটালে 31 টাইপস, বাট আপনার কার্ডে যে সব ধরনের চার্জ হবে এটা কখনোই এভাবে মনে করবেন না, কারণ হচ্ছে আপনার যদি সিচুয়েশন ওয়াইজ অনেক ধরনের চার্জ আছে, আপনি যদি ওই সিচুয়েশনে পড়েন তাহলে অবশ্যই আপনাকে চার্জটা দিতে হবে, আদারওয়াইজ আপনার ওই চার্জটা লাগবে না। সো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা নিত্য নতুন এই ক্রেডিট কার্ড রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে যেটা আপনি তো অন্য কোনো সোর্স থেকে পাচ্ছেন না, আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর নেক্সট ভিডিও আপনি কোন টপিকস এর উপরে দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।